আসসালামু আলাইকুম। ফাইন্যান্স উইথ ট্রাফিক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। গ্রামীণফোন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট ক্যাপের একটি কোম্পানি। এই কোম্পানিটি গত বছর শেয়ার প্রতি আর্নিং হয়েছে ৳২১.৯০ এবং এই কোম্পানিটি পার শেয়ারে ৳২১.৫০ ডিভিডেন্ড দিয়েছে তাদের শেয়ার হোল্ডারদের। যার ডিভিডেন্ড ইল্ড চলে আসে প্রায় ৯% এর মতো। তাই আমাদের মতো ভ্যালু ইনভেস্টরদের কাছে এই শেয়ারটি একটি ভ্যালু শেয়ার মনে হতে পারে। যেহেতু এই কোম্পানিটি সুনামের সাথে ব্যবসা করছে এবং মোটামুটি একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে আছে। কিন্তু এই কোম্পানির যে প্রবলেম সেটা হচ্ছে এই কোম্পানিটি লাস্ট কয়েক বছর ধরে এর কোনো গ্রোথ নেই। এর রেভিনিউতেও গ্রোথ নেই এবং এর আর্নিংয়েও গ্রোথ নেই। আজকের ভিডিওতে আমরা এইটাই দেখার চেষ্টা করব যে আপনার কষ্টের টাকা, আপনার হার্ড আর্নিং ইনকাম এই স্টকটাতে ইনভেস্ট করা উচিত হবে কিনা। চলুন বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা এক নজরে দেখে নিই আজকের ভিডিওতে কি থাকছে। আজকের ভিডিওটা ৮টা চ্যাপ্টারে বিভক্ত। প্রথম চ্যাপ্টারে থাকছে জিপি মার্কেট পজিশন এবং ফিউচার আউটলুক। দ্বিতীয় চ্যাপ্টারে থাকছে জিপি ভার্সেস রবি। আমরা জিপিকে রবির সাথে কম্পেয়ার করব। তারপরে আমরা ভ্যালুয়েশনে চলে যাব। আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে জিপির ইন্ট্রিনসিক ভ্যালু বের করব। তারপর আমরা পিটার লিঞ্চের পিইজিওয়াই মডেলে জিপির ভ্যালুয়েশন করব। তারপর আমরা ডিসিএফ বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন মডেলে চলে যাব। তারপর আমরা দেখব পেব্যাক পিরিয়ড। তারপর আমরা দেখব মিউচুয়াল ফান্ড অ্যাকুমুলেশন প্রাইস, মানে আমাদের দেশের মিউচুয়াল ফান্ডগুলা জিপিকে কি দামে কিনেছে। তারপর আমরা একটা সামারি এবং কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করব। এই 8টি সেগমেন্টের মাধ্যমেই আজকের ভিডিওটা সাজানো হয়েছে। আমাদের প্রথম সেকশনটা হচ্ছে জিপির মার্কেট পজিশনিং এবং ফিউচার আউটলুক। আমরা এটা দেখব যে জিপির এখন কোন পজিশনে আছে এবং এর ফিউচার গ্রোথ কি টাইপের হতে পারে। আমার স্ক্রিনে আপনি দ্য ডেইলি স্টারের একটা আর্টিকেল দেখতে পাচ্ছেন, যেখানে ডেইলি স্টার বলছে যে জিপির প্রফিট ফলস 8 ইয়ার্স লো, মানে জিপির আজকের প্রফিট 8 বছরের থেকেও কম। তো চলুন আমরা এখন একটু ভিতরে দেখি। ভিতরে দেখে বোঝার চেষ্টা করি জিপি যে প্রফিটটা এত কম হচ্ছে কেন হচ্ছে। গ্রামীণফোনে লাস্ট 5 বছরের নাম্বার নিয়েছি। এই যে দেখুন, গ্রামীণফোনের 2020 সালের রেভিনিউ ছিল 13,000 কোটি টাকা, সেটা 2025-এ এসে হয়েছে 15,000 কোটি টাকা। এর টোটাল গ্রোথ হয়েছে 14.50%, যা বছরে 2.7%। মানে মোটামুটি এদের রেভিনিউ গ্রোথ ফ্ল্যাট। আপনি যদি নেট ইনকাম দেখেন, তো নেট ইনকামে কি হয়েছে, এরা 2020 সালে এদের নেট ইনকাম ছিল 3,716 কোটি এবং 2025 সালে এসে সেটা হয়েছে 2,957 কোটি টাকা। 3,700 সেখান থেকেও হয়েছে 2,900। মানে কি গত 5 বছরে এদের প্রফিটটা কমে গেছে, প্রায় 20%-এর মতো কমে গেছে, যার অ্যানুয়াল সিজিআর -4%। কোম্পানিটার টপ লাইন রেভিনিউ মোটামুটি স্টেবল, কিন্তু এর নেট প্রফিট আস্তে আস্তে কমে যাচ্ছে। এর কারণ কি? মেইন কারণগুলো হচ্ছে এর ডিপ্রিসিয়েশন এবং অ্যামortization খরচ বেড়ে যাওয়া, এর অপারেশনাল মেইনটেনেন্স খরচ বেড়ে যাওয়া এবং এর ফাইন্যান্সিয়াল এক্সপেন্স বেড়ে যাওয়া। এই 3টা কারণে এর রেভিনিউ যদিও বাড়ছে, কিন্তু এর নেট ইনকাম বাড়ছে না। ডেপ্রিসিয়েশন এবং অ্যামortization কি? জিপির যে সেল টাওয়ার আছে, সেই টাওয়ারগুলোতে যে খরচটা হয়, বা টেলিকম লাইসেন্সে যে খরচটা হয়, বা এদের সফটওয়্যার মেনটেন করতে যে খরচটা হয় ডিপ্রিসিয়েশন এবং অ্যামortization। গ্রামীণফোনের যে সেল টাওয়ারগুলো আছে, এই সেল টাওয়ারগুলো রেগুলার রিপেয়ার করতে হয় এবং কয়েক বছর পর পর কি হয়, এদের সেল টাওয়ারের রেঞ্জ কমে যায়, ওইটাকেও আবার পাল্টাতে হয়। এদের যে সেল টাওয়ারগুলো সমানে পাল্টাইতেছে, এটার পিছনে প্রচুর পরিমাণ খরচ হয়ে যাচ্ছে। আর এদের অপারেশন এবং মেনটেন্স খরচও বেড়েছে। এদের অপারেশন এবং মেনটেন্স খরচ, লোকজনকে যেই স্যালারি দিতে হয় বা অপারেশনের পিছনে যে খরচ হয়, সেটাও বেড়ে গেছে। আর এদের ফাইন্যান্সিয়াল এক্সপেন্সও বেড়ে গেছে। জিপির অনেক ডেট আছে যেগুলো ইউএস ডলারে, এবং জিপির অনেক জিনিসপত্র যেটা ইউএস থেকে কিনে আনতে হয়। 5 বছর আগে সম্ভবত ইউএস ডলার 80 টাকা ছিল, তো এখন যেহেতু 120 টাকা, তো ইউএস ডলারে এই ফ্লাকচুয়েশনের কারণে জিপির অনেক লস হয়েছে। 2020 সালে জিপির ফাইন্যান্সিয়াল এক্সপেন্স ছিল মাত্র 37 কোটি টাকা, এটা 2025 সালে এসে হয়েছে 641 কোটি টাকা, মানে এটা 16% বেড়ে গেছে জিপির ফাইন্যান্সিয়াল এক্সপেন্স। এসব কারণে জিপি যদিও এদের রেভিনিউটাকে স্টেবল করতে পেরেছে, কিন্তু এদের নেট ইনকামটাকে এরা ধরে রাখতে পারেনি। এক নজরে আমরা দেখি জিপির রেভিনিউটাই কেন কমে গেছে। রেভিনিউ কমার 2টা কারণ। একটা কারণ হচ্ছে ভয়েস কল। মানুষ ইন্টারনেট আসার পর থেকে ভয়েস কল আর করছে না, তো ভয়েসের রেভিনিউ গত 5 বছরের আপনি যদি অ্যানুয়াল রিপোর্ট পড়েন, প্রতি কোয়ার্টারেই কমেছে। দ্বিতীয় হলো এটা ডাটায় মূলত এদের বিজনেসটাকে সাস্টেন রেখেছে। কিন্তু আমাদের দেশের লাস্ট কয়েক বছরে ইকোনমিক সিচুয়েশন অনেক খারাপ, মানুষের হাতে টাকা নেই। আপনি দেখুন মানুষ ইন্টারনেট প্যাকেজ কখন কিনে,
যখন মানুষের তাদের অলরেডি খাবার থাকে, তাদের বাসস্থান থাকে, তারপর মানুষ ইন্টারনেট প্যাকেজ কিনে। কিন্তু আমাদের বাংলাদেশের অনেক দরিদ্র মানুষ, তারা এসব ইন্টারনেট ব্যবহার করতে পারে না। এই জন্য যেহেতু মানুষের হাতে টাকা নাই, ইনফ্লেশন বেশি, এই জন্য মানুষ বেশি একটা ইন্টারনেটও ব্যবহার করে না। আর এখন গ্রামগঞ্জেও ব্রডব্যান্ড ইন্টারনেট বা ওয়াইফাই চলে গেছে। একটা বাড়িতে একটা ওয়াইফাই রাউটার দিয়ে 10-12 জন ইন্টারনেট চালায়। তো এই সবগুলা জিনিসের কারণে গ্রামীণ ফোনের টপ লাইন রেভিনিউ কমে গেছে। এখন চলুন দেখি তাহলে রবি এই জিনিসগুলা কিভাবে ট্যাকেল দিচ্ছে। এটা দেখার জন্য রবিরও আমরা লাস্ট 5 বছরের ডাটাটা নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, রবির 2020 সালে এর রেভিনিউ ছিল 7,564 কোটি টাকা। 2025-এ সেটা এসেছে 9,992 কোটি টাকা, যার অ্যানুয়াল সিজিআর 5.73% এবং টোটাল চেঞ্জ 32.10%। আপনি যদি দেখুন রবি আর জিপির মোটামুটি সেম অবস্থা। জিপির গ্রোথ হয়েছে 2.75% আর রবির গ্রোথ হয়েছে 5.73%। রবি যদিও একটা ছোট কোম্পানি, এরা গ্রোথটা একটু বেশি, কিন্তু আপনি যদি তুলনা করে দেখেন রবিরও রেভিনিউ বা টপ লাইন গ্রোথ হচ্ছে না, কিন্তু এদের বটম লাইনে প্রচুর পরিমাণ গ্রোথ হচ্ছে। 2020 সালে এর নেট প্রফিট ছিল 155 কোটি টাকা, তো 2025 সালে এর নেট প্রফিট হয়েছে 937 কোটি টাকা। মানে গত 5 বছরে এর প্রফিট 500%-এর মতো বেড়েছে। তাহলে এটা কেন হচ্ছে, চলুন এর আমরা একটু ডিপে যাওয়ার চেষ্টা করি। যেরকম একটু আগে আপনাকে দেখালাম যে গ্রামীণ ফোন ডিপ্রিসিয়েশন এবং অ্যামortization, অপারেটিং মেনটেন্যান্স এবং ফাইন্যান্সিয়াল এক্সপেন্সটা বেড়ে গেছে, সেখানে রবি অপটিমাইজ করছে। তো রবি বিজনেসের যত রকমের ট্রিক্স আছে তারা খাটাচ্ছে। এসব ট্রিক্স খাটিয়ে তারা তাদের প্রফিটটাকে ধরে রাখছে। তারা তাদের সেল টাওয়ারগুলো জিপির মতো রিনিউ করছে না, তারা তাদের সফটওয়্যার জিপির মতো করে কিনছে না, এবং তাদের ফাইন্যান্সিয়াল খরচও জিপির থেকে কম। বিজনেসে অপটিমাইজ করে তারা এই খরচটা ধরে রাখছে। কিন্তু এতে একটা নেগেটিভ দিকও আছে। আপনি যদি দেখেন এই যে গ্রামীণ ফোন এই বছর তারা 700 মেগাহার্টজের স্পেকট্রাম লাইসেন্স কিনেছে, যার দাম 2,370 কোটি টাকা। এখানে জিপি একটা বড় রকমের ক্যাপেক্স করলো, কিন্তু রবি তারা ক্যাপেক্স করলো না। মানে কি, তারা শুধু এই অপটিমাইজেশন করেই তারা তাদের প্রফিটটাকে ধরে রাখছে। জিপি যেখানে ক্যাপেক্স করছে, তাদের সার্ভিস কোয়ালিটি উন্নত করছে, সেখানে রবি তারা সেগুলা কমায়া করে তারা তাদের প্রফিট কোয়ালিটিটাকে ধরে রাখছে। এখন আপনাদের আমি একটা মেট্রিক দেখাবো যা দিয়ে আমরা অপারেশনের কোয়ালিটি বুঝতে পারি। রবি এর নেট প্রফিট মার্জিন কি? রবি রেভিনিউ করেছে এই বছর 9,992 কোটি টাকা, আর যার নেট ইনকাম হয়েছে, প্রফিট হয়েছে, মানে যে টাকা তার ঘরে এসেছে 9,337 কোটি টাকা, সেক্ষেত্রে তার প্রফিট মার্জিন এখনো 9.38%। রবি এই কোম্পানিটা এত পরিমাণ বিজনেস অপটিমাইজেশন করার পরেও তার নেট প্রফিট মার্জিন মাত্র 9.38%। কিন্তু জিপি তারা মোটামুটি ক্যাপেক্স করছে, এসব সব কিছু করার পরেও তাদের নেট প্রফিট মার্জিন 18.71%। এই জিনিসটার কারণেই জিপিকে আমার এখানে ক্লিয়ার উইনার মনে হচ্ছে। আমাদের দেশের টেলিকম ইন্ডাস্ট্রির যদি রেভিনিউ গ্রোথ না করতে পারে, রবি একটা সময় তারা আর এফিসিয়েন্সি করতে পারবে না। তাদের বিজনেস এফিসিয়েন্সির একটা লিমিট আছে, একটা পর্যায়ে গিয়ে তারা যতই চাক তা এটাকে আর এফিসিয়েন্স বানাতে পারবে না। রবি এর প্রফিট মার্জিন হচ্ছে 9.38%, জিপি এর প্রফিট মার্জিন হচ্ছে 18.78%। মানে কি, 100 টাকা রেভিনিউয়ের 9 টাকা রবির ঘরে যায়, আর জিপি যদি 100 টাকা রেভিনিউ করে সেখানে 18 টাকা ঘরে যায়। শেয়ার হোল্ডারের মনেই সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট প্রশ্ন এটাই, যে জিপি কোম্পানিটা কি করে গ্রোথ করবে। একটু আগে আমি আপনাদের অলরেডি দেখিয়েছি জিপি কোম্পানিটা 700 মেগাহার্টজের স্পেকট্রাম ডিল নিয়েছে, যার দাম 2,370 কোটি টাকা খরচ করেছে। এটা দিয়ে ঘরের ভিতরে ইনসাইডে বা গ্রামগঞ্জে জিপির রেঞ্জ বাড়বে। তো জিপি তাদের প্রোডাক্ট কোয়ালিটিকে ইমপ্রুভ করছে। চলুন এখন আমরা দেখে নিই জিপির কি প্ল্যান তাদের ফিউচার গ্রোথ করার। প্রথমে আমরা দেখে নিই জিপির শর্ট টার্মের যে গোলগুলা। জিপি যেটা বলছে, তারা বলছে মোর ফর মোর। তাদের এই স্লোগানটা হচ্ছে মোর ফর মোর, মানে তাদের কারেন্ট কাস্টমার যারা আছে, কারেন্ট কাস্টমাররা তাদের ছোটো প্যাকেজগুলো কিনে, তারা এটা করছে তাদের কাস্টমারদের তারা লম্বা প্যাকেজের জন্য পুশ করবে, তারা মার্কেটিং করবে এবং বিভিন্ন তাদের টেকনিক আছে যেটা তারা 4 ফেজে রোল আউট করতেছে। 2 নাম্বার শর্ট টার্ম গোল যেটা হচ্ছে, সেটা হচ্ছে এআই পার্সোনালাইজ বান্ডেল এন্ড প্যাকেজ। এআই ব্যবহার করে তারা ইউজার ডাটা থেকে ট্রেন করে ইউজারকে রিকমেন্ড করছে যে আপনার এই প্যাকেজটা হলে ভালো হবে, এই প্যাকেজটা আপনার জন্য সাশ্রয় হবে। তো তারা এটা এআই দিয়ে, এটাকে তারা এআই মডেলের মাধ্যমে কাস্টমারকে এটা রিকমেন্ড করছে। তো এটা এই দুইটা হচ্ছে তাদের শর্ট টাইম গ্রোথ প্ল্যান। এদের লং টাইম গ্রোথ প্ল্যান
তো লং টার্ম গ্রোথ প্ল্যানের জন্য এই যে আপনি অলরেডি দেখলেন যে এরা 700 mAh এর স্পেকট্রাম সার্ভিসটা কিনেছে। তো এর জন্য কি হবে, তারা গ্রামগঞ্জ, প্রত্যন্ত অঞ্চল বা ঘরের ভিতরে ইনডোর অনেক ভালো নেটওয়ার্ক পাবে। মানে কি, তাদের প্রোডাক্ট কোয়ালিটি হাই কোয়ালিটিতে নিয়ে যাবে। যদি প্রোডাক্ট তারা হাই কোয়ালিটি নিয়ে যায়, সেখানে রবি বা তাদের যে কম্পিটিশনগুলো আছে তার থেকে যদি সার্ভিস কোয়ালিটি বেটার করে, মানে তারা অনেক বেশি কাস্টমার পাবে। আমাদের মতো যারা ভ্যালু ইনভেস্টর আছে, আমাদের মতো যারা লং টার্ম ইনভেস্টর আছে, তারা আমরা কিন্তু এসব কোয়ালিটির কোম্পানি পছন্দ করি। কোম্পানি যদি তাদের প্রোডাক্টকে ইমপ্রুভ করে, সেখান থেকে রিটার্ন মোর অর লেস আসবেই। দ্বিতীয় হচ্ছে সুপার অ্যাপ ইভলিউশন। মাইজিপি যে অ্যাপটা আছে, এখানে প্রতি মাসে বাংলাদেশে 2.5 কোটি মানুষ এই অ্যাপটা ইউজার। জিপি চাচ্ছে এই অ্যাপটাকে একটা সুপার অ্যাপ বানাতে। আপনি যদি চায়নাতে যান, বিভিন্ন দেশে একটা সুপার অ্যাপ আছে, তো ওই একই অ্যাপ দিয়ে সব কিছু করা যায়। তো ওই রকম ওরা সুপার অ্যাপ বানাতে চাচ্ছে। তো ওরা চাচ্ছে এই অ্যাপটা দিয়ে আপনি হেলথ অ্যাপ হবে, তার আপনার কোনো মেডিকেল সমস্যা হলে এই অ্যাপে দেখতে পারবেন। আপনার কোনো ফাইন্যান্সিয়াল সমস্যা হলে এই অ্যাপ দেখতে পারেন। জিপি অলরেডি ফাইন্যান্সিয়াল লাইসেন্স পেয়ে গেছে, ওরা বিকাশের অল্টারনেটিভ একটা প্ল্যাটফর্ম বানাচ্ছে জিপে। ওরা চাচ্ছে এই অ্যাপটাকে একটা সুপার অ্যাপ বানাতে। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে কাটিং কস্ট বাই এজেন্টিক এআই। ওরা চাচ্ছে এজেন্টিক এআই এর মাধ্যমে এদের খরচ কমাতে। তো এজেন্টিক এআইটা কি করে ইউজ করবে, কোন টাওয়ারটা কখন বন্ধ হয়ে যাচ্ছে, কি পরিমাণ ইলেকট্রিসিটি ইউজ করতেছে, এসব জিনিসগুলো এআই ডিসাইড করবে। কোন টাওয়ারটা কখন রিপেয়ার করতে হয়, কোন টাওয়ারে কি পরিমাণ ইলেকট্রিসিটি দরকার, কোন টাওয়ারটা কি করতে হয়, এগুলো এআই ডিসিশন নিবে, যা থেকে তাদের খরচ তারা অনেক কমিয়ে আনতে পারবে। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে 5G। তো এরা এদের কোম্পানিকে 5G রেডি করছে। এইসবের মাধ্যমেই জিপি তাদের ফিউচার গ্রোথ করবে। এখন আমরা জিপির সাথে রবির পিআর কম্পারিজন করব। জিপির সাথে রবির নাম্বার বা ডাটাকে কম্পেয়ার করে দেখব যে কোনটা আমাদের জন্য ভালো ডিল। আমাদের প্রথম যে কম্পেয়ার মেট্রিকটা আছে, যেটার নাম ARPU। ARPU এর পূর্ণরূপ হচ্ছে এভারেজ রেভিনিউ পার ইউজার। মানে প্রত্যেকটা কাস্টমার থেকে জিপি এবং রবি কত টাকা ইনকাম করে। জিপি Q3-তে প্রত্যেকটা কাস্টমার থেকে 161 টাকা ইনকাম করেছে, আর Q4-এ প্রত্যেকটা কাস্টমার থেকে 165 টাকা ইনকাম করেছে। রবি Q3-তে প্রত্যেকটা কাস্টমার থেকে 141 টাকা ইনকাম করেছে এবং Q4-এ 148 টাকা। একটা কোম্পানির মার্কেট লিডার সাধারণত কাস্টমার থেকে বেশি টাকা ইনকাম করে। যেরকম আইফোনের দাম বেশি, স্যামসাং ফোনের দাম কম, সেই ঘটনাটাই এখানে ঘটেছে। ARPU এই মেট্রিকে জিপি হলো ক্লিয়ার উইনার। দ্বিতীয় হলো ডাটা ইউজার। যেহেতু এখন দিনে দিনে ভয়েস রেভিনিউটা কমে যাচ্ছে, তো আমাদের কাছে এই ডাটা ইউজার জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। Q4-এ জিপির টোটাল ইন্টারনেট ইউজার ছিল 4.87 ক্রোর, আর রবির সেখানে ছিল 4.45 ক্রোর। রবির রবির যে 100% কাস্টমার আছে, পুরা কাস্টমারের 77.5% মানুষ ইন্টারনেট ইউজ করে, আর জিপির 58.10% মানুষ ইন্টারনেট ইউজ করে। এই ক্ষেত্রে রবি ক্লিয়ার উইনার। জিপির এখানে গ্রোথ করার জায়গা আছে। চলুন এখন আমরা নেক্সট মেট্রিকে চলে যাই। নেক্সট মেট্রিকটা হচ্ছে পিই রেশিও। পি রেশিও বা প্রাইস টু আর্নিং রেশিও। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, গ্রামীণফোন এই স্টকটার দাম 244 টাকা 80 পয়সা এবং এর প্রাইস টু আর্নিং রেশিও 11.18। রবি এই স্টকটার দাম 32 টাকা 30 পয়সা এবং এর পিই রেশিও 18.4। তো পিই রেশিওর কথা বিবেচনা করলে জিপি থেকে রবি অনেক এগিয়ে। তারপর হলো ডেট টু ইকুইটি রেশিও। এই মেট্রিকটা দিয়ে একটা কোম্পানির কি পরিমাণ ঋণ আছে সেটা আমরা দেখতে পারি। জিপি এর ডেট টু ইকুইটি রেশিও 1.54, রবি এর ডেট টু ইকুইটি রেশিও 0.68। তো ডেট টু ইকুইটি রেশিওর কথা বিবেচনা করলে রবি কোম্পানিটি লেস ডেট। রবি কোম্পানিটি গত বছর এদের অনেক বিদেশি লোন পে করে দিয়েছে। তো রবি কোম্পানিটি ডেট টু ইকুইটি রেশিওর কথা বিবেচনা করলে অনেক ভালো পজিশনে আছে। আমরা অনেকে ডেট হেভি কোম্পানিতে ইনভেস্ট করতে চাই না, তো সেই ক্ষেত্রে রবি আপনি কনসিডার করতে পারেন। তো নেক্সট মেট্রিকটা হলো রিটার্ন অন ইকুইটি। আমরা রিটার্ন অন ইকুইটির বেসিসে পি এর গত বছর রিটার্ন অন ইকুইটি হয়েছে 54.40% এবং রবি এর গত বছরে এর রিটার্ন অন ইকুইটি হয়েছে 13.9%। জিপি এর 5 বছরের এভারেজ আরই হচ্ছে 57.0%। রবি এর রিটার্ন অন ইকুইটি হয়েছে 5.80%। জিপি অনেক এফিসিয়েন্স একটা কোম্পানি, আর এখানে রবি একটা আনএফিসিয়েন্স একটা কোম্পানি আমরা বলতে পারি, যেহেতু এর রিটার্ন অন ইকুইটি অনেক কম। আমাদের দেশে আপনি যদি ট্রেজারি বন্ডে টাকা রাখেন,
তাহলে মোটামুটি 10% মতো রিটার্ন পান। আর রবি তারা তাদের অপারেশন চালিয়ে তাদের নেট অ্যাসেটের উপর 13.90% টাকা ইনকাম করে। তো এটা খুব আহামরি একটা রিটার্ন না। তো এসব কথা বিবেচনা করলে এখানে জিপি ক্লিয়ার উইনার। এখন আমরা চলে যাব আমার সবচেয়ে পছন্দের ফেভারিট মেট্রিক, সেটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড। জিপি এই কোম্পানিটা গত বছর 21 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দিয়েছে, যার আজকের কারেন্ট দামে ডিভিডেন্ড ইল্ড দ্বারা 8.78%। রবি এই কোম্পানিটা গত বছর 1 টাকা 75 পয়সা ডিভিডেন্ড দিয়েছে, যার ডিভিডেন্ড ইল্ড দ্বারা 5.66%। ডিভিডেন্ডের ইল্ডের কথা চিন্তা করলে এখানে জিপি ক্লিয়ার উইনার। এখন আমরা চলে যাব ইপিএস গ্রোথে। জিপি এর গত বছর ইপিএস এসেছে 21 টাকা 90 পয়সা এবং এর 5 বছর সিএজিআর 5 বছর ধরে এটা নেগেটিভ। 5 বছর না, গত 8 বছর ধরে নেগেটিভ। আমরা যেহেতু 5 বছর কম্পেয়ার করছি তো এর জন্য 5 বছর নিয়েছি। তো 5 বছর ধরে এর প্রফিট নেগেটিভ। রবি সেখানে ওয়ান্ডারফুল গ্রোথ। কিন্তু আপনি যদি একটু ডিটেলে দেখুন, গ্রামীণ ফোন অনেক এক্সপেনশন করছে এবং অনেক টাকা খরচ করছে, যার জন্য তাদের এই গ্রোথটা হচ্ছে না। সেখানে রবি খুব একটা খরচ করছে না, তারা বিজনেস ট্রিক্স খাটিয়ে এবং বিজনেস ইফিসিয়েন্সির মাধ্যমে তারা এই ইনকামটা ধরে রেখেছে। এর মাধ্যমে আমাদের পেয়ার কম্পারিজন সেকশনটা শেষ হয়ে গেল। এই ভিডিওর শেষে আমরা এই পেয়ার কম্পারিজনগুলা নাম্বারগুলা একত্র করে আপনাদের আবার দেখাবো। এখন আমরা ভ্যালুয়েশন মডেলে চলে যাই। আমরা প্রথম যে ভ্যালুয়েশন মডেলটা ইউজ করব সেটা হলো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের জন্য আমাদের যে ডাটাগুলো দরকার সেটা হলো নেক্সট ইয়ারে কি পরিমাণ ডিভিডেন্ড দিবে এবং ডিসকাউন্ট রেট এবং এর কনস্ট্যান্ট গ্রোথ রেট। তো এই ডাটাগুলো দিয়ে আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল করব। আমি ধরে নিচ্ছি আগামী বছর এই কোম্পানিটা 20 টাকা ডিভিডেন্ড দিবে, জিপি কোম্পানিটা 20 টাকা ডিভিডেন্ড দিবে। এই বছর 21 টাকা 50 পয়সা দিয়েছে, আমরা ধরে নিচ্ছি একটু কম ডিভিডেন্ড দিবে। এটা আমার একটা কনজারভেটিভ হিসাব, তো ধরে নিচ্ছি 20 টাকা ডিভিডেন্ড দিবে। আর ডিসকাউন্ট রেটের জন্য ট্রেজারি বন্ডের 10 বছর ইলকে ধরেছি। ট্রেজারি বন্ডের 10 বছর ইলটা আরেকটু কম, তো আমরা নাম্বারটাকে ইমেন রাখার জন্য 10.5% ধরেছি। আমাদের একটা প্রজেক্টেড গ্রোথ দিতে হবে। জিপি তাদের ডিভিডেন্ডকে কি পরিমাণে গ্রোথ করবে, আমরা ধরে নিলাম জিপি তার ডিভিডেন্ডকে 4%-এর মতো গ্রোথ করবে। এটা আমার একটা অনুমান। লাস্ট কয়েক বছর যদিও এদের আর্নিংটা নেগেটিভ, কিন্তু আমরা একটু অপটিমিস্টিক হয়ে ধরে নিলাম এদের ডিভিডেন্ডটাকে 4%-এর মতো গ্রোথ করাতে পারবে। আর 10% মার্জিন অফ সেফটি নিলে জিপি এর ইন্ট্রিনসিক ভ্যালু আসে 276 টাকা। আজকে মার্কেটে এই স্টকটা 244 টাকা 80 পয়সায় ট্রেড হচ্ছে। আজকে থেকে এই কোম্পানিটার আপসাইড পটেনশিয়াল আছে। মানে আপনার এই কোম্পানিটা আজকে যদি আপনি কিনেন এবং এটা এর ইন্ট্রিনসিক ভ্যালুতে চলে যায়, সেখানে 13.12% রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার মার্জিন অফ সেফটি বা আন্ডার ভ্যালুড আছে 11.60%। এইখানে এটা আসলে খুব আহামরি আন্ডার ভ্যালুড না। জিপিকে আমরা এখন অনেক কম দামে পাচ্ছি, তবুও আপনি যদি দেখুন মাত্র 11.60% আন্ডার ভ্যালুড। কিছু কোম্পানি আছে মেরিকো, স্কয়ার ফার্মা, এদের প্রায় 50 থেকে 60% আন্ডার ভ্যালুড আছে। তো সেক্ষেত্রে জিপি আসলে খুব আহামরি আন্ডার ভ্যালুড নাই ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে। চলুন এখন আমরা আমাদের নেক্সট ভ্যালুয়েশন মডেলে চলে যাই। নেক্সট ভ্যালুয়েশন মডেলে যাওয়ার আগে আমি একটু প্রমোশন করে নিই। আমার একটা পার্সোনাল ফাইন্যান্স 101 কোচিং সার্ভিস আছে। আপনি এই কোচিং সার্ভিসে আমার সাথে 1 ঘন্টা গুগল মিট আপে কথা বলতে পারেন। আপনি আপনার এসআইপি স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনি আপনার লাভ সাম স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারবেন, আপনার পার্সোনাল ফাইন্যান্সের যে কোনো কোশ্চেন আমার সাথে ডিসকাস করতে পারেন। আমার এই কোচিং সেশন বুকিং এর লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। আমি এই কোচিং সেশনটা অল্প পরিসরে শুরু করেছি। 1 সপ্তাহে মাত্র 5 জনকে নিচ্ছি। যারা আগে বুক করবেন তারা আগে পাবেন। 1 সপ্তাহে 5 জনের বেশি হলে তাদেরকে নেক্সট উইকে পাঠিয়ে দেয়। কোচিং এর বুকিং লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। চলুন এখন আমরা নেক্সট ভ্যালুয়েশন মডেল চলে যাই। নেক্সট ভ্যালুয়েশন মডেল হচ্ছে পিটার লিঞ্চের PEG/Y রেশিও। পিটার লিঞ্চের PEG/Y রেশিও কোনো একটা স্টকের ইন্ট্রিনসিক ভ্যালু দেয় না। এটা বলে PEG/Y রেশিও যদি 1 এর সমান হয় তাহলে ধরে নেবেন স্টকটা ঠিকঠাক মতো ভ্যালু আছে, কিন্তু PEG/Y রেশিও 1 থেকে কম হয় তাহলে ধরে নেবেন স্টকটা আন্ডার ভ্যালুড। PEG/Y রেশিও 1 থেকে যদি অনেক এক্সপেন্সিভ হয় তাহলে ধরে নেবেন যে স্টকটা ওভার ভ্যালুড। তো আমরা এখন পিটার লিঞ্চের PEG/Y রেশিওতে দেখব যে স্টকটা কি ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড। এই জন্য আমাদের কি ডাটা লাগবে, এই জন্য আমাদের লাগবে PE। তো গ্রামীণ ফোনের কারেন্ট PE 11.18। গত বছরে এর ইপিএস এর গ্রোথ হয়েছে নেগেটিভ 18.54%। গত 5 বছরেও এর গ্রোথ হয়েছে -4.87%, এটাও নেগেটিভ।
ডিভিডেন্ড ইল্ড আজকের দামে আপনি এটাকে কিনলে 8.78% ডিভিডেন্ড ইল্ড পান। এইসব কথা বিবেচনা করে আমরা এটাও ধরে নিচ্ছি যে গ্রামীণফোন তাদের ইপিএসটাকে 4% করে গ্রোথ করাতে পারবে। আমরা একটা কনজারভেটিভ গ্রোথ রেট ধরে নিলাম। এর পিইজি ওয়াই রেশিও আসে 0.87, এক থেকে যদি কম হয় তাহলে ধরে নেই আন্ডার ভ্যালু। এসব কথা বিবেচনা করেও এটা আন্ডার ভ্যালুড, কিন্তু এটা খুব আহামরি আন্ডার ভ্যালুড না। এক হইলে আন্ডার ভ্যালুড, এটা আছে 0.87, মানে কি প্রায় একের কাছাকাছি। ও আহামরি আন্ডার ভ্যালুড না। কিছুদিন আগে আমি যে সিটি ব্যাংক বা প্রাইম ব্যাংক এইগুলার ভ্যালুয়েশন করেছিলাম, এই ব্যাংকগুলা অনেক আন্ডার ভ্যালুড। তো এই ক্ষেত্রে ওসবের সাথে আপনি যদি তুলনা করেন, গ্রামীণফোন কোম্পানিটা আহামরি আন্ডার ভ্যালুড না, রিলেটিভলি রিজনেবলি এগুলা ভ্যালুড, খুব একটা আন্ডার ভ্যালুড নয়। তারপর আমরা এখন চলে যাই পেব্যাক পিরিয়ড। তো চলুন আমরা এখন দেখব জিপির পেব্যাক পিরিয়ড কি। আমি পেব্যাক পিরিয়ড নিয়ে ডিটেল একটা ভিডিও বানিয়েছি, আমাদের দেশের টপ স্টকগুলার পেব্যাক পিরিয়ড বের করেছি। পেব্যাক পিরিয়ড কনসেপ্টটা হচ্ছে জিপি ডিভিডেন্ডের মাধ্যমে কত দিনে আপনাকে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ফিরিয়ে দিবে। আপনি যে স্টকটা 244 টাকা দিয়ে আজকে যদি কিনেন, শুধুমাত্র ডিভিডেন্ড দিয়ে কত দিনে এই টাকাটা ফেরত পাবেন, এটাকে পেব্যাক পিরিয়ড ধরে। তো জিপির স্টকের প্রাইস হয়েছে 244 টাকা 80 পয়সা এবং এর অ্যানুয়াল ডিভিডেন্ড গত বছর এর ডিভিডেন্ড দিয়েছে 21 টাকা 50 পয়সা। আমরা সেম ডিভিডেন্ডের 4% গ্রোথ রেট ধরলাম, সেক্ষেত্রে পেব্যাক পিরিয়ড আসে 9.57 ইয়ার্স, মানে প্রায় 9.5 বছরের মতো পেব্যাক পিরিয়ড আসে। গ্রামীণফোন স্টকটা কিনেন, তাহলে এই স্টকটা শুধু ডিভিডেন্ডের মাধ্যমে মোটামুটি 9.5 বছরে আপনাকে আপনার টাকাটা ফেরত দিবে। পেব্যাক পিরিয়ড নিয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে, যেরকম স্কয়ার ফার্মা মেরিকো, তার সাথে আমি জিপিকে কম্পেয়ার করেছি অলরেডি, আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। তো চলুন আমরা এখন আমাদের নেক্সট ভ্যালুয়েশন মডেলে চলে যাই। আমাদের নেক্সট ভ্যালুয়েশন মডেলটা হচ্ছে ডিসিএফ বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেল। অনেকের কাছে এই ভ্যালুয়েশন মডেলটা অনেক পছন্দের। তো এই জন্য আমাদের কী ডাটা লাগবে? আমাদের ডাটা লাগবে কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো। তো ফ্রি ক্যাশ ফ্লো সূত্রটা কি? কোম্পানিটি নেট অপারেটিং ক্যাশ ফ্লো থেকে এর ক্যাপেক্স বাদ দিয়ে দিলে আমরা ওই বছরের ফ্রি ক্যাশ ফ্লো পেয়ে যাবো। তো এই জন্য আমি 2020 থেকে 2025 সালের কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো বের করে নিয়েছি। গ্রামীণফোন কোম্পানিটির ফ্রি ক্যাশ ফ্লো গত 5 বছরে 19.18% সিএজিআর কম্পাউন্ড ইন্টারেস্ট রেট বেড়েছে। মানে কি 2020 সালে এর ফ্রি ক্যাশ ফ্লো ছিল 1977 কোটি টাকা, 2025 সালে এসে সেটা হয়েছে 4754 কোটি টাকা, মানে এর ক্যাশ ফ্লো অনেক বেড়েছে। তো এর কারণ কি? মেশিনারি বা এই টাইপের খরচগুলোকে ক্যাপেক্স ধরা হয়। কিন্তু গ্রামীণফোনের যে মেন খরচ সেটা হলো যে এরকম স্পেকট্রাম বা সাবস্ক্রিপশন, কিন্তু এটাকে গ্রামীণফোন ফাইন্যান্সিয়াল খরচ হিসাবে ধরে। আর এটাকে গ্রামীণফোন যেরকম আমরা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনে মাসে মাসে দেই, গ্রামীণফোন এটাকে বছরে বছরে দেয়। তো এই জন্য গ্রামীণফোনের ক্যাপেক্সটা কম। অন্যান্য তুলনায় স্কয়ার ফার্মার যেরকম ক্যাপেক্স অনেক বেশি, গ্রামীণফোনের ক্যাপেক্স নাম্বারটা অনেক কম। তো এই জন্য গ্রামীণফোনের ফ্রি ক্যাশ ফ্লো অনেক বেশি। আপনি যদি দেখুন ডিসিএফ মডেলে গ্রামীণফোন মোটামুটি অনেকটা আন্ডার ভ্যালুড আসবে। আরেকটু পরে আপনাদের দেখাচ্ছি গ্রামীণফোন অনেকটা আন্ডার ভ্যালুড আসবে। কিন্তু এই জিনিসটা মনে রাখা দরকার, গ্রামীণফোন ক্যাপেক্সে তাদের সফটওয়্যার সাবস্ক্রিপশন এবং এই যে ইন্টারনেটের সাবস্ক্রিপশন এগুলাকে দেখায় না, এগুলাকে ফাইন্যান্সিয়াল কস্টিংয়ে দেখায়। তো এই জিনিসটা আপনি মনে রাখবেন। এর জন্য ডিসকাউন্ট রেট 10.50%, এটা ডিসকাউন্ট রেট ধরলাম। আর এটাকে আমরা 10 বছরের জন্য প্রজেক্ট করছি, আমরা ফিউচারে 10 বছর দেখব। তো 10 বছরের গ্রোথ রেটের জন্য আমরা 4 নেক্সট 5 ইয়ার্স আমরা ধরে নিচ্ছি 4 করে গ্রোথ করবে। তারপর গ্রোথটা আরও কমে যাবে, 3.50 পরে করে এদের ফ্রি ক্যাশ ফ্লোটাকে গ্রোথ করবে। তারপর তার টার্মিনাল গ্রোথে চলে যাবে, তার টার্মিনাল গ্রোথ হচ্ছে 3%। তো এটাকে আমরা প্রজেক্ট করে দিলাম 10 বছরের জন্য। 10 বছরে প্রজেক্ট করলে এদের পুরা সাম ভ্যালু এটা হলো, আর এদের টার্মিনাল ভ্যালু 3% গ্রোথে এইটা হলো। আর এই কোম্পানিটির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে 675 কোটি টাকা। এই কোম্পানিটার কিন্তু ডিসের পরিমাণ ডেটও আছে 6,666 কোটি টাকা। তো এগুলাকে সব কিছু যোগ করলে এই কোম্পানিটার আমরা মোট দাম পাই, আপনি যদি 54,971 কোটি টাকা নিয়ে গ্রামীণফোনের অফিসে যান, আপনি এই ভ্যালু অনুসারে পুরা কোম্পানিটাকে কিনতে পারবেন। যেহেতু আমরা পুরা কোম্পানির দাম পেয়ে গেলাম আর আমাদের কাছে মোট শেয়ার সংখ্যা আছে, তো পুরা কোম্পানির দামকে শেয়ার সংখ্যা দিয়ে আমরা যদি ভাগ করে দেই, তাহলে আমরা প্রতি শেয়ারের ইন্ট্রিনসিক ভ্যালু পেয়ে যাব। তো চলুন আমরা এখন এটাকে করে দেই। তো পুরা কোম্পানির দামকে আমরা শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করে দিলাম। পুরা কোম্পানির দামকে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করে দিলে ডিসিএফ মডেলে গ্রামীণফোনের ইন্ট্রিনসিক ভ্যালু আসে 460 টাকা। তো ডিসিএফ মডেলে গ্রামীণফোনকে অনেক পরিমাণ আন্ডার ভ্যালুড আসে।
তো এই জন্য আপনার ওই জিনিসটা মনে রাখা দরকার, গ্রামীণ ফোন তাদের শুধুমাত্র টাওয়ারের খরচ এবং মেশিনের খরচটাকে ক্যাপেক্সে ধরে, কিন্তু গ্রামীণ ফোন ওই যে স্পেকট্রাম ফি বা এই টাইপের সাবস্ক্রিপশন খরচকে তারা ক্যাপেক্সে ধরে না, এগুলোকে তারা ফাইন্যান্সিয়াল খরচে ধরে। তো এই জন্য গ্রামীণ ফোন ডিসিএফ বা ডিসকাউন্টেড মডেলে গ্রামীণ ফোনের দামটা অনেক বেশি আসে। তো আপনি যদি আজকে গ্রামীণ ফোন কিনেন এবং ডিসিএফ মডেলে এটা যদি ইন্ট্রিনসিক ভ্যালুতে চলে যায়, সেখান থেকে আপনি 66.3% পর্যন্ত রিটার্ন পেতে পারেন। আর মার্জিন অফ সেফটি, আপনার মার্জিন অফ সেফটি আছে 39.87%, মানে এই স্টকটি ডিসিএফ মডেলে এই স্টকটি 39.87% আন্ডার ভ্যালুড। এখন আমাদের নেক্সট মিনিট থেকে চলে যাই। এখন আমরা দেখি আমাদের দেশের টপ মিউচুয়াল ফান্ডগুলো জিপি স্টকটা কি দামে কিনেছে। জিপি স্টকটা আমাদের দেশের টপ মিউচুয়াল ফান্ডের সবগুলার হোল্ডিংয়ে ছিল, তারা গত বছর এই স্টকটা সব বিক্রি করে দিয়েছে। এজ গ্রোথ ফান্ডের কাছেও এই স্টকটা ছিল, কিন্তু তারা বিক্রি করে দিয়েছে। এজ গ্রোথ ফান্ডের হোল্ডিংয়ে এই স্টকটা নাই, সিডব্লিউটির গ্রোথ ফান্ডেও এই স্টকটা নাই, তাদের কাছেও ছিল, তারা বিক্রি করে দিয়েছে। শান্তা ফার্স্ট ইনকাম ফান্ডেও এই স্টকটা নাই, ইউসিবি এই ফান্ডেও এই স্টকটাও নাই, তাদের কাছে ছিল, তারা বিক্রি করে দিয়েছে। আইডিএলসি গ্রোথ ফান্ডে এখনও এই স্টকটা হোল্ড করছে, এই স্টকের দাম 280 টাকা। ইনভেস্টিড এই স্টকটা হোল্ড করছে না, ইনভেস্টিড এই স্টকটা সেল করে দিয়েছে। খুব সম্ভবত বিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট এই স্টকটা এখনও হোল্ড করছে, কিন্তু সমস্যা হচ্ছে বিআইপিবি ওদের ওয়েবসাইটটা চেঞ্জ করছে। তো এদের ওয়েবসাইটে এখন এই ডাটাটা আর দেওয়া নাই, এই ডাটাটা আমি খুঁজে পেলাম না। তো বিআইপিবির এই দামটা আমি আপনাদের দেখাতে পারছি না। আমি যদি এই দামটা জানতে পারি এই ভিডিওর কমেন্ট বা ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। বাংলাদেশের একটা মিউচুয়াল ফান্ডে এই স্টকটা আপাতত হোল্ড করতেছে, যাদের অ্যাভারেজ কস্ট 280 টাকা এবং মার্কেটে এই স্টকটা 244 টাকা 80 পয়সাতে ট্রেড হচ্ছে। তো এখানে মোটামুটি 12.69% আন্ডার ভ্যালুড আছে। এর মাধ্যমে আমাদের এই স্টকটার রিলেটিভ ভ্যালুয়েশন এবং অ্যাবসলিউট ভ্যালুয়েশন শেষ হয়ে গেল। এর মাধ্যমে আমাদের স্টকটির রিলেটিভ ভ্যালুয়েশন এবং অ্যাবসলিউট ভ্যালুয়েশন শেষ হয়ে গেল। চলুন আমরা এখন একটা সামারি বা কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করি। ARPU, অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, এর উপর র্যাঙ্ক করলে জিপি প্রথম পজিশনে। ডাটা ইউজারের পার্সেন্টেজের উপর র্যাঙ্ক করলে রবি প্রথম পজিশনে। পি রেশিওর উপর বেস করলে গ্রামীণ ফোন 1 নম্বরে। ডেট টু ইকুইটি রেশিওর উপর বেস করলে এর নাম্বার হচ্ছে 2। ROE, রিটার্ন অন ইকুইটি, এর উপর বেস করলে এটা 1 নম্বরে। ডিভিডেন্ড ইলের উপর বেস করলে গ্রামীণ ফোন 1 নম্বরে। ইপিএস গ্রোথে এটা 2 নম্বরে। এখন আমরা দেখবো ভ্যালুয়েশন মডেল। ডিডিএম, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে গ্রামীণ ফোনের ইন্ট্রিনসিক ভ্যালু আসে 276 টাকায় 92 পয়সা। এটা আজকের দাম থেকে 11.60% আন্ডার ভ্যালুড রয়েছে। পিইজিওয়াই, পিটার লিঞ্চের পিইজিওয়াই রেশিওতে 0.87, এটা মোটামুটি আন্ডার ভ্যালুড রয়েছে। ডিসিএফ বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মডেলে জিপির ইন্ট্রিনসিক ভ্যালু আসে 460 টাকা 11 পয়সা। এটা এখান থেকে প্রায় 39.87% আন্ডার ভ্যালুড রয়েছে। এভারেজ মিউচুয়াল ফান্ড, আমাদের দেশের মিউচুয়াল ফান্ডগুলা অন অ্যাভারেজে 280 টাকা 39 পয়সাতে এই স্টকটা কিনেছে, যা আজকের প্রাইস থেকে 12.68% আন্ডার ভ্যালুড রয়েছে। পেব্যাক পিরিয়ড, এই কোম্পানিটার পেব্যাক পিরিয়ড হচ্ছে 9.57, মানে আজকের দামে আপনি যদি এই স্টকটা কিনেন 9.57 ইয়ারে, মানে 9.5 বছরে শুধু ডিভিডেন্ড দিয়ে আপনাকে এই টাকাটা ফেরত দেবে। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে আপনাদের এই পেজের স্ক্রিনশটটা দিয়ে দিব, আপনারা যেন নিজে নিজে এই ডাটাগুলো দেখে নিতে পারেন। তো সব কথা বিবেচনা করে গ্রামীণ ফোন একটা ভ্যালু কোম্পানি হতে পারে, এটা থেকে আপনি মোটামুটি ভালো পরিমাণ ডিভিডেন্ড পাবেন। যদিও এর গ্রোথ কম, এর বিজনেস মোডস আছে। আপনি যদি কনজারভেটিভ ইনভেস্টর হন, আপনার প্রাইমারি গোল হয় যে আমি বড় রকমের লস নিব না, আমার একটু লাভ কম হোক, আপনি যদি এই টাইপের ইনভেস্টর হয়ে থাকেন, আপনার রিস্ক অনুযায়ী গ্রামীণ ফোন স্টকটা আপনার জন্য পারফেক্ট হতে পারে। এর মাধ্যমে আজকে আমাদের ভিডিওটা শেষ হয়ে গেল। আমার চ্যানেলে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করুন। এরকম ভ্যালু লং টার্ম ইনভেস্টিং রিলেটেড কন্টেন্ট রেগুলার আসতে থাকবে। আমাদের কয়েকটা ফেসবুক গ্রুপ আছে, যার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন। ওইসব গ্রুপে আমরা লং টার্ম ভ্যালু ইনভেস্টিং নিয়ে কথা বলে থাকি, আমরা টাকা পয়সা নিয়ে ওপেনলি কথা বলে থাকি। আপনি যদি স্টক ইনভেস্টর হন, সেসব গ্রুপে আপনি জয়েন করতে পারেন। আর যারা আমার পার্সোনাল ফাইন্যান্স কোচিংটা বুক করতে চান, তার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।